দর্শক, সোমবার মন্ত্রিসভার বৈঠকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড অর্থদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন। সরাসরি যাচ্ছি তার কাছে। গুম প্রতিরোধ আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে এবং এই আইনটির বিষয়ে আপনার কাছে সংক্ষেপে আমরা জানতে চাই এবং গুম প্রতিরোধের এটি কতটা কার্যকর হবে বলে আপনি কি মনে করেন? মন্ত্রিসভায় যে বিষয়টি অ্যাপ্রুভ করেছে গুম সংক্রান্ত যে আইনটি, তার 14তে যেটা বলা আছে যে গুমের এই ধরনের অভিযোগ পুলিশের কাছে করতে হবে এবং পুলিশই এটি তদন্ত করবে। আর 21 ধারায় বলা হচ্ছে যে যদি পুলিশের দ্বারা যে ইনভেস্টিগেশন হবে সেইটার পরে বিচারে যদি এটা মিথ্যা প্রমাণিত হয়, তাহলে যারা অভিযোগ করবেন তাদের 5 বছরের মিথ্যা অভিযোগ করার কারণে 5 বছরের শাস্তি হবে। এই দুটি জায়গায় হচ্ছে আমাদের প্রশ্ন। প্রথম হচ্ছে বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা সেটা হচ্ছে পুলিশের বিরুদ্ধে বা পুলিশ অন্য কোনো বাহিনী যখন কোনো অপরাধ সংগঠিত করে এবং সেটি নিয়ে যখন মামলা মোকদ্দমা হয়, তখন যেটা দেখি আমরা সেটা হচ্ছে পুলিশের বিরুদ্ধে কিন্তু মামলায় দায় মুক্তির জায়গাটাই বেছে নেয় নানান কৌশলে। আর একটি জিনিস হচ্ছে যে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত অতদূর আস্থায় আসেনি যে সে পুলিশের শরণাপন্ন হবে ঘটনার পর। আমরা বিগত দিনে দেখেছি যে সংখ্যায় ঘটনাগুলি ঘটেছে তার খুব সামান্য সংখ্যক মানুষ, অল্প কিছু মানুষ পুলিশের দ্বারস্থ হয়েছেন। তারপর পুলিশের দ্বারা যেভাবে হেনস্থা হয়েছেন, সেই অভিজ্ঞতার আলোকে বলছি যে এটি আসলে মানুষ অভিযোগই দায়ের করতে চাইবে না। এমনকি কোর্টে যেয়ে যদি অভিযোগ দায়ের করে এবং কোর্ট যদি পুলিশকে তদন্তের কথা বলে, সেটিও কিন্তু মানুষ সাহস পাবে না। আমরা যখন গুম কমিশনে কাজ করেছি এবং শেষ দিন পর্যন্ত আমাদের কাছে অভিযোগ এসছে, তার মানে হচ্ছে অনেকেই আস্থা পাচ্ছিল না পরিবেশ পরিস্থিতির কারণে, এবং এখনও অনেকে দেখা যায় যে অভিযোগ করতে চান, তার মানে আস্থার সংকটটা এখনও রয়ে গেছে। এরকম একটি অবস্থা যখন মানবাধিকার কর্মীদের কাছেও বলতে চায় না, সেরকম পরিস্থিতিতে আদালত বা কোর্টে বা থানার দ্বারস্থ হবে, এইটা আমার মনে হয় আরেকটু বিবেচনা করা দরকার। এইভাবে যদি আইনটি আসতো যে পুলিশ অথবা মানবাধিকার কমিশনকে, যেমন আইসিটিতে প্রসিকিউশন টিম যেমন ইনভেস্টিগেশন করতে পারে, ইনভেস্টিগেশন তদারকি করতে পারে, ঠিক তদ্রূপ যদি একটি ব্যবস্থা এখানে এই গুম আইনে যদি করা যেত, সেটি আরও বেশি ফলদায়ক হতো। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, একটি গুমের ঘটনা ঘটলে সেইখানে মানুষ পুলিশের কাছে যাবে অভিযোগ করতে, এটি কতটা যৌক্তিক সেটা বর্তমান প্রেক্ষাপটে গত এপ্রিল মাসে বাগেরহাটের মোংলায় একটা ঘটনা ঘটেছে এবং সেটা পরিবার অভিযোগ করছে যে কোস্টগার্ড তার ভাইকে বা স্বামীকে উঠিয়ে নিয়েছে বা সন্তানকে উঠিয়ে নিয়েছে। পরবর্তী মানুষের সামনেই, এলাকাবাসীর সামনেই তাকে নেওয়া হয়েছে। পরবর্তীতে কয়েকদিন খোঁজাখুঁজির পর যখন সে ফিরে আসেনি, তার পরিবার যখন থানার দ্বারস্থ হয়েছে, থানা একটা জিডি নিয়েছে, কিন্তু সেই জিডির পরে এমন কোনো দৃশ্যমান পদক্ষেপ থানা নেয়নি যেটার কারণে পরিবার বা এলাকাবাসী আশ্বস্ত হতে পারেন যে এটি সঠিক তদন্ত হবে। পরবর্তীতে বরং দেখা গেছে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, এবং সেই ক্ষেত্রে কোস্টগার্ড অফিসের সামনে মানববন্ধন করা, কোস্টগার্ডের উপর আক্রমণ করা, এই কোস্টগার্ডের অফিস ভাঙচুর করা, এরকম অভিযোগ এসছে। এবং সেটি প্রেক্ষিতে এলাকায় গ্রামবাসী গ্রাম ছাড়া হয়ে গেছে, এবং পরবর্তীতে কোস্টগার্ড ওখানে যে এমন একটা অবস্থা তৈরি করেছে যাতে মানুষ স্বাধীনভাবে তার অভিযোগ সম্পর্কে না বলে। এবং গত কয়েকদিনের মানুষ যাতে স্বাধীনভাবে তাদের অভিযোগ সম্পর্কে না বলে, এই বিষয়টি আপনি উল্লেখ করছিলেন। আপনার কাছে আরেকটি যে বিষয় আমরা জানতে চাই যে সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অনেকে বলছেন যে এতে মামলা বাড়বে এবং এটি হেবা আইনের সাথে সরাসরি সাংঘর্ষিক। এই বিষয়ে আপনার মন্তব্য কি? হেবার ব্যাপারে যে বিষয়টা এসছে সেটি হচ্ছে
গতকালকে মন্ত্রিপরিষদে ওইটিও অ্যাপ্রুভ হয়েছে এবং সেইখানে সমালোচনা করার খুব একটা সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ পিতামাতা তাদের জীবিতকালে সন্তানদেরকে সম্পত্তি হস্তান্তর করতে পারবেন, কিন্তু তাদের জীবিতকালে যদি তারা চান ওইটার ভোগ দখল করতে পিতামাতা, সেটা তারা করতে পারবেন। এবং যদি তারা চিন্তা করেন যে তাদের সম্পত্তি ছেলে এবং মেয়েদের মধ্যে সমভাবে বন্টন করতে, সেটাও তাদের পক্ষে এই আইনে করা সম্ভব। কিন্তু এইটা কার্যকরী হবে মূলত তারা যদি চান যে তাদের মৃত্যুর পরে। তো এইটি নিয়ে তো আমাদের সমাজে বিভিন্ন সময় আমরা দেখেছি যে পিতামাতা মারা যাওয়ার পর, ইন্তেকাল করার পরে বোনদেরকে সম্পত্তি দিতে আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকতো। কোনোভাবে বোনদেরকে ম্যানেজ করে সম্পত্তি মানে পুরুষরা নিয়ে নিত, অর্থাৎ ভাইরা নিয়ে নিত। সেই জায়গার থেকে যদি পিতামাতা জীবিত অবস্থায় এই বন্টনটা করে দিয়ে যান এবং তাদের মৃত্যুর পর যদি সেটা ইফেক্টিভ হয়, সেটা তো আমার মনে হয় যে এইটা নিয়ে জটিলতা তৈরি করার সুযোগ কম। বরং এটি মানুষের যে অধিকার, পরিবারের যে মানে সদস্যদের সম্পত্তির প্রতি ছেলে এবং মেয়ের যে অধিকার, সেটা অক্ষুণ্ণই থাকবে। আমাদের যে অধিকার ছেলে এবং মেয়ের সম্পত্তির প্রতি, সেটা অক্ষুণ্ণ থাকবে, এমনটাই প্রত্যাশা আমাদের। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।